ক্যারিয়ার ইন ফাইন্যান্স মাস্টার ক্লাস। তো এই প্রোগ্রামটাতে আমি প্রোগ্রামটাকে 20টা মডিউলে ভাগ করেছি। আপনি হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে অল দ্য মডিউলস এর নামগুলো দেয়া, লাইক ম্যাক্রো ইকোনমিক অ্যানালিসিস এন্ড ইকোনমিক ফোরকাস্ট, fintech and business partnering. This is one of the emerging topic, and a lot of jobs are opening in this area. Bank treasury and asset liability management, corporate banking, trade finance, credit risk management, and enterprise risk management. These are the two risk management segmented. Then go to corporate finance. These are mainly for the corporates, non-financial companies. Other finance world গুলো কিভাবে হয়। Then we'll cover the investment banking. Investment banking are under a issuance of new securities like bond, stock, preferred stock, and also we'll cover the mergers and acquisition and transaction advisory. And then private equity and venture capital, both from the buy side perspective and also the sell side perspective. You can include it within the investment banking activity as well. Then investment analysis, like বিভিন্ন ধরনের রিসার্চ কোম্পানি যখন আমরা ফোকাস করছি কোনো ভ্যালুয়েশন মডেল and all these things. Investment management, like how funds are being managed for like institutional portfolio, mutual funds, and like even for individual fund management as well. And to do that, we need to do fund execution, like investment execution কিভাবে হয়, এক্সিকিউশনের অনেক রকম নিটিগ্রিটি আছে সেইগুলো, এবং ইনভেস্টমেন্ট অপারেশনস, লাইক অপারেটিং অনেক কাজগুলো করতে হয়, ব্যাক অফিসে অনেক জব আছে এগুলো। দেন ক্রেডিট রেটিং প্রসেস, লাইক রেটিং কোম্পানিগুলো কিভাবে ক্রেডিট রেটিং করছে। and final session on 25th session যেটা, সেটা হচ্ছে on networking, corporate etiquette, CV writing, job search and interview strategies কেমন হবে আর কি। So the course will start from June 18th, Friday, 3 p.m. So every Friday there will be one workshop, 3 hours. So every Friday 3 p.m. to 6 p.m. So highlights of the course study Dr. Boli, there will be 20 modules, there will be 25 sessions. So 25 session আমরা 20টা মডিউল কে আমরা ফোকাস করেছি। মডিউলের নামটা অলরেডি বললাম এবং এটা আমি আরো ডিটেইলি এক্সপ্লেইন করছি লেটার অফ দিস ভিডিও। প্রতিটা সেশনে 3 ঘন্টা থাকবে। সো ইট উইল বি লাইক ওয়ার্কশপ। ইটস নট লাইক টিপিক্যাল যে সামওয়ান আসছে এবং প্রেজেন্টেশন দিল এবং চলে গেল, না। ইট উইল বি আ বিট ইন্টারঅ্যাক্টিভ। অনেক রকমের ডে টু ডে অ্যাক্টিভিটিস গুলো আমরা কোন কাজগুলো করি রেসপেক্টিভ সেগমেন্টে। আই উইল মডারেট দ্য most of the classes, and দেখা যাবে যে ওয়ার্কশপ একজন নিচ্ছেন এবং আই উইল মডারেট। সো দ্যাট অ্যাক্টিভিটি চলবে, এবং there are sections যেটা আমি করাবো সেখানে I will do the both function আর কি। So যেহেতু প্রতি উইকে একটা সেশন, so once you do one session you will get 1 week to think about it, and also if there is any homework and অনেক রকমের রিসোর্সেস দিব যেগুলো হয়তো আপনারা এটা নিয়ে একটু হোমওয়ার্ক করতে পারবেন, এটা নিয়ে একটু স্টাডি করতে পারবেন যাতে আপনার লার্নিংটা ভালো হয় আর কি। এবং যেহেতু এটা এই ওয়ার্কশপ একদম হ্যান্ডস অন প্রোগ্রাম এবং ইট হ্যাজ টু বি ইন পার্সন, যদিও এখন কোভিড-19 সিনারিও এক্সট্রিমলি আনসার্টেন, বাট সামথিং উই হ্যাভ টু প্ল্যান। সো উই আর এক্সপেক্টিং দ্যাট টাইমে আমরা হয়তো ইন পার্সন করতে পারবো। ইন কেস যদি এরকম হয় যে সিভিয়ার লকডাউন লাইক দ্যাট ইজ হ্যাপেনিং নাও, সেক্ষেত্রে হয়তো 1-2 সপ্তাহ ডিলে হতে পারে, এটা ডিপেন্ডিং অন দ্য সিনারিও। বাট হোপফুলি বাই June 18th উই এক্সপেক্ট যে আমরা হয়তো ফিজিক্যাল ক্লাস করতে পারবো, ইন পার্সন এটা হবে, and focus will be 100% practice oriented. এটাতে যারা পার্টিসিপেট করতে পারবে, ফুল কোর্সটা আমি সাজেস্ট করব যারা বিজনেস স্টাডি স্টুডেন্টস আছে, লাইক 3rd ইয়ার বা 4th ইয়ার, ফ্রেশ গ্রাজুয়েটস, যারা অলরেডি হয়তো জবে প্রবেশ করেছে বাট জাস্ট স্টিল ইন দ্য ফার্স্ট ইয়ার অফ জব, অর ইভেন 1 to 5 ইয়ার পর্যন্ত যাদের এক্সপেরিয়েন্স, আমি বলবো তাদের জন্য ইট ইজ সুইটেবল যে ফুল কোর্সটা যেন তারা করতে পারে, এবং তাদের জন্য এটা একটা গ্রেট লার্নিং অপরচুনিটি হবে। এছাড়াও দেয়ার আর লট অফ এক্সপেরিয়েন্স পিপল যারা হয়তো একটা সার্টেন সেগমেন্টে অনেক বছর ধরে কাজ করছে, কিন্তু আদার সেগমেন্ট দে ওয়ান্ট টু নো। সো তারা আবার হয়তো বিভিন্ন সেগমেন্ট চুজ করবে, যে কেউ কেউ হয়তো শুধু ইনভেস্টমেন্ট ব্যাংকিং পার্টটা করতে পারছে, ইনভেস্টমেন্ট ব্যাংকিং হয়তো 3টা সেশন আছে, দে ওয়ান্ট টু পার্টিসিপেট ইন দোজ 3 সেশন। বা কেউ হয়তো শুধুমাত্র স্টার্ট আপ সেশনটা করতে চায়, কেউ হয়তো শুধুমাত্র ফিনটেকটা করতে চায়, কেউ হয়তো ট্রেজারি অ্যান্ড ফিনটেক মুভ করতে চায়। তো এরকম ইন্ডিভিজুয়াল সেশন অথবা গ্রুপ অফ কয়েকটা সেশন যদি কেউ করতে চায়, সেই অপশন গুলো আছে। সো বাট যারা আসলে একদম ফ্রেশ গ্র্যাড, ইউনিভার্সিটি স্টুডেন্টস বা কারেন্টলি জব সিকার্স, অথবা অলরেডি জাস্ট জবে জয়েন করেছে, অথবা গত 2 বছর ধরে হয়তো জবে 2-3 বছর ধরে জবে আছে, তাদের জন্য
ফুল কোর্সটা উইল বি আ গুড ওয়ান, এবং তাদের জন্য এটা আমি বলবো একটা ইউনিক অপরচুনিটি টু ডু দিস। তো এই দুইটা অপশনই থাকছে। সো দ্য ব্যাকগ্রাউন্ডটা যদি আমি একটু বলি, মেইন অবজেক্টিভ ছিল যে টু ব্রিজ দ্য গ্যাপ বিটুইন দ্য টেক্সট বুক বা ইভেন বিভিন্ন প্রফেশনাল আমরা যে ডিগ্রি গুলো নিচ্ছি, আমরা যে বই বা কারিকুলাম পড়ছি, সেটা থেকে আমাদের যে অ্যাকচুয়াল প্র্যাকটিসে আমরা যে কাজ করছি, যে এখানে অনেক বড় একটা গ্যাপ রয়েছে, সেই গ্যাপটাকে আমরা ব্রিজিং করার চেষ্টা করব। যে কারণে যে রিসোর্স পার্সন গুলো এখানে কন্ডাক্ট করবে, দে আর ফোকাসিং অন প্র্যাকটিস, তারা প্র্যাকটিশনার্স, এবং মেজরিটি অফ দেম having 10 years plus experience. Some of them are 7 to 8 years of experience, but majority 10 to 15 years of experience in market কাজ করছে in the financial সার্ভিসেস সেক্টর ইন ডিফারেন্ট ক্যাপাসিটিস, এবং যার যে জায়গাটায় এক্সপার্টিস, যে জায়গাটায় যে কাজ করেছে, ওই জায়গাটাতে তারা এখানে ফোকাস করছে। ইউ ক্যান সি দ্য রিসার্চ পারসনস নেম, সো অন ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড অলসো অন লাইক ম্যাক্রো ইকোনমিক অ্যানালিসিস অ্যান্ড ইকোনমিক ফোরকাস্ট, ওই জায়গাতে আমি মোহাম্মদ নাফিজ আল তারিক, দ্য ফাউন্ডার অফ পিএফএস, সো আমি কন্ডাক্ট করবো। আই এম অলসো ওয়ার্কিং অ্যাজ CEO of Asian Tire Capital Partners, so I am responsible for managing mutual funds as well. Despite that, the mutual fund segment, how to manage mutual funds. So I requested Mr. Imran Hassan, who is the CEO of Shanta Asset Management, to conduct that session, and he agreed to conduct that session. So we are glad that we are getting him as well. On the corporate banking part, Upoma Singh Hawk, she is the SVP of HSBC Corporate Wholesale Banking Unit. So she will conduct the corporate banking session. Amitav Roy, he's the general manager at Bikash. So he will conduct the fintech and business partnering. I guess this will be is something many people's interest. On credit rating, Sayaka Muslim, she is the chief rating officer of Bangladesh Credit Rating Agency Limited. So she will conduct the credit rating part. The risk management part will be conducted by a senior risk professional who works in an MNC. I did not include the name for some strategic reason. Then the portfolio execution operation, that will be conducted by Mr. Shafiqur Rahman. He's the AVP of City Brokers Limited, and he looks after the institutional and foreign trading desk as well. So a lot of this trading and execution, foreign, local, we will get to know from him as well. On the investment banking side, like বিভিন্ন ধরনের বন্ড, স্টক এন্ড প্রেফারেন্স শেয়ার, এগুলো কিভাবে ইস্যু করা হয়, সেই জায়গাটাই ফোকাস করবেন সুমিত পোদ্দার, হু ইজ ওয়ার্কিং অ্যাজ হেড অফ কর্পোরেট অ্যাডভাইজরি অ্যাট সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স লিমিটেড। এর আগে তিনি অ্যালায়েন্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, দ্যাট ইজ অলসো মার্চেন্ট ব্যাংক, ওখানেও কাজ করেছে। সো হি হ্যাজ অলমোস্ট 10 প্লাস ইয়ার্স এক্সপেরিয়েন্স। Mr. Rafiq Islam, we are glad যে তাকে আমরা পেয়েছি। He will conduct the corporate finance segment and also treasury and project finance for the non-financial companies like corporate, বিভিন্ন ধরনের corporate যে কাজ করে সেটা। So he has corporate banking background in the Citibank Limited, and currently he is the manager at Beximco Pharmaceuticals, the finance and treasury segment উনি দেখেন আর কি। Then the mergers and acquisition and also the transaction advisory and PNBC, এই পার্টটা conduct করবে এহসান হক. He is an investment banker and also he used to work at venture capital firm Seed. So he will conduct this session, and he has very hands-on experience on these activities. The treasury and asset liability management will be conducted by Shahjadul Alam Khan. So he is the AVP at Eastern Bank Limited Treasury. I myself used to work there in the asset liability management, so I know a lot about that. But nowadays, আমি এই কাজটা হয়তো অনেকদিন আগে করেছি, like around 2014. So there has been a lot of change. So he will conduct the ALM and also treasury functions as well. Then the investment analysis part, একটা সেশন আমি কন্ডাক্ট করব, how to analyze different types of, like especially on the thinking about that macro and connecting different industries. এখানে অনেকগুলো বিষয় আছে যে জিনিসগুলো দেখতে হয়, আমরা পরবর্তীতে যখন ডিটেইল সেগমেন্টটা দেখবো সেখানে আপনারা দেখবেন। That part I will conduct, but on the valuation model, like একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির ভ্যালুয়েশন মডেল কিভাবে করতে হয়, একটা সেশনে তনয় কুমার রয় এবং আরেকটা সেশনে একটা ব্যাংকিং কোম্পানি, লাইক একটা ব্যাংকের ভ্যালুয়েশন মডেল কিভাবে করতে হয়, সেটাতে এস.এম. গালিবুর রহমান, এই দুইটা সেশনে কন্ডাক্ট করবে on the valuation models of banks and a manufacturing company. Both are working at IDLC Securities Limited, and they have been working in the working as a sales side research analyst for a long period of time. And finally, the trade finance. So the trade finance segment will be conducted by a senior trade finance professional. He is also
working at a multinational bank, so he will conduct that. Again, I did not include it for a strategic reason. So I'm ready to detail contents, guys. So module 1 is the macroeconomic analysis and economic forecast. So এখানে আমরা যে কোনো অ্যানালিসিস যদি করতে যাই, ইনভেস্টমেন্ট অ্যানালিসিস হোক, equity analysis হোক, ALM রিসার্চ হোক, বা ইভেন আপনি কর্পোরেটে কাজ করছেন, or wherever you work, in order to run your business, you are working under a macro phenomena. So এখানে অনেক ধরনের অ্যানালিসিস দরকার, স্পেশালি ইন দ্য ইনভেস্টমেন্ট সেগমেন্ট। আমরা অনেক ডিটেইলে যাই, স্পেশালি যারা হয়তো ফরেন পোর্টফোলিও ম্যানেজ করছে। সো ফার্স্ট জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে economic growth. It is an extremely important thing. So why economic growth matters, এবং আমরা দেখবো যে বিভিন্ন কান্ট্রি বিভিন্ন সময়ে কোন রেটে ইকোনমিক গ্রোথটা হয়েছে, ড্রাইভার্স গুলো কি কি ছিল, এবং ওই রকম সেগমেন্টে অন্যান্য অ্যাসেট ক্লাসের পারফরমেন্স গুলো কেমন ছিল, এন্ড ওয়াই দোজ গ্রোথ ডিড নট টেক প্লেস, এবং কেন এই গ্রোথটা স্লো হয়ে যায় বা হয়তো নেগেটিভ গ্রোথ অনেক সময় হয়, সেগুলো আমরা দেখবো। সো উই উইল গিভ আ লট অফ examples from the perspective of some developed economy, and also from the perspective of some of the emerging and frontier economy like Bangladesh, Vietnam, India, Sri Lanka, এই সকল ইকোনমি গুলো দেখবো। And আমরা যদি দেখি যে আমরা যখন একটা ইকোনমিক গ্রোথ অ্যানালিসিস করি, growth is not all. We have to look at that whether the growth is happening throughout the economy as well. So inequality কিভাবে growth কে এফেক্ট করে, পজিটিভলি অর নেগেটিভলি। মোস্টলি দেখা যায় growth creates inequality, then inequality creates negative impact on the growth as well. এটাও আমরা বিভিন্ন কান্ট্রির এক্সাম্পল সহ দেখবো। অলসো আমরা যখন ইকোনমিক অ্যানালিসিস করি, economy is not without politics, so political analysis is extremely important. So there are two types of things. One is the geopolitical analysis, and then the other is local politics. So in different types of political analysis for, especially like how before an election একটা ইকোনমি কেমন পারফর্ম করছে, how to look at it, এবং with the changes in leadership how different industry performance কিভাবে চেঞ্জ হয়, এই সকল জিনিসগুলো আমরা দেখবো। দেন আমরা বিভিন্ন ইকোনমিক পলিসিস দেখবো। ইকোনমিক পলিসিস আর ভেরি ইম্পর্টেন্ট, লাইক ফিসকাল, মনিটারি এন্ড এফএক্স পলিসি গুলো দেখবো। সো দিস উইল বি অন সেকশন 1। অন সেকশন 2 তে আমরা দেখার চেষ্টা করবো যে how balance of payment is being affected. So we will look at বাংলাদেশের balance of payment at different periods, এবং এইরকম সময়ে ইন্টারেস্ট রেট, এফএক্স, এই জিনিসগুলো কিভাবে এফেক্টেড হয়েছে। সো দেয়ার আর ইন্টার রিলেশনশিপ বিটুইন দ্য ফিসকাল, মনিটারি and foreign exchange policy. So সেই জিনিসগুলো আমরা দেখবো। যে কোনো ইকোনমির জন্য, স্পেশালি ফ্রম দ্য ইমার্জিং এন্ড ফ্রন্টিয়ার ইকোনমি পার্সপেক্টিভে, ইনফ্লেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টার্ম। সো ইনফ্লেশনটা অ্যানালিসিস করা দেখবো, বাংলাদেশের ইনফ্লেশনটা আসলে কিভাবে ক্যালকুলেট হয়, এবং ইনফ্লেশন যখন আমরা ক্যালকুলেট করি, উই লুক এট সিপিআই, বাট CPI is not the only thing. We need to look at the asset price inflation as well. And with the changes in the inflation after different like interest rate, FX, এগুলো বিভিন্ন কান্ট্রিতে কিভাবে এফেক্টেড হয়েছে সেই জিনিসগুলো আমরা দেখবো। So we'll look at a lot of examples like developed, emerging and frontier market. Then we'll talk about like the newspaper thing. আমরা অনেক কিছু নিউজপেপারে পড়ি, a lot of them are noise and few of them are news. So what is news, what is noise, and how to extract news from the noise, and এই জিনিসগুলো অ্যানালিসিস করা আমরা দেখবো। কারণ অনেক সময় we are being misled by the newspaper because we do not understand how to analyze that. So because the journalist perspective and the analyst perspective quite differ. Then on the session 3, I will conduct the demographic analysis. So different country the demographic characteristics, এটার সাথে economic growth, whether it's a consumption led versus export led, and that is also has relationship with the capital formulation as well, and which has relationship with the interest and inflation as well. So we will look at the examples of Japan and China in the last 50 years, and also we look at the emerging economies like Indonesia, India, Vietnam, and Bangladesh. And on top of that, these are the having relation, all these things যখন আমরা combine করবো, interest rate and liquidity is extremely important part, which is also related to treasury component of আপনি দেখবেন যে এই পার্টটা is extremely important. So liquidity এবং interest rate আমরা analysis করে দেখাবো, এবং all these things মাথায় রেখে how to form a view যে equity marketটা কেমন পারফর্ম করবে next 3 to 5 years, or bond marketটা কেমন পারফর্ম করবে, short term performance কেমন, long term performance কেমন, এই জিনিসগুলো দেখবো। So in analysis of bond market we'll also talk about the yield curve analysis. বাংলাদেশের yield curve is quite different from what we read in book. So এইগুলো nitty-gritty জিনিসগুলো আমরা দেখবো, কিছুটা কভার করা হবে ট্রেজারি সেগমেন্টে, এখানেও আমরা কভার করবো, and এই yield curve এর শিফট গুলো what does it indicate and what does it mean সেটাও আমরা দেখবো। So these are the 3 sessions will be conducted by myself, and module 2 is the fintech and business partnering, which will be conducted by Amitav Roy. So he works in Bikash. So he will focus on the fintech industry, special focus on
how fintech is affecting, and also going forward, what are the changes coming. And mobile money or MFS or like other DFS, these are one component of the fintech. So understanding the mobile money system, কিভাবে global financial inclusion হচ্ছে, সাউথ ইস্ট এশিয়াতে এক্সপেরিয়েন্সটা কেমন, হাউ দ্যাট ইজ এফেক্টিং ইন বাংলাদেশের কারেন্ট স্টেটাস কি, এবং এই সেগমেন্টে কিন্তু লট অফ গুড জবস আর ওপেনিং। সো লট অফ গ্রাজুয়েটস অ্যান্ড অলসো যারা অলরেডি কাজ করছে, দে ওয়ান্ট টু মুভ ইন দিস সেগমেন্ট অ্যাজ ওয়েল, অ্যান্ড দেয়ার আর লট অফ অপরচুনিটিজ অ্যাজ ওয়েল। সো এমএফএস ইন্ডাস্ট্রিতে আমরা দেখবো যে বাংলাদেশের এমএফএস এর মার্কেট চ্যালেঞ্জেসটা কেমন, ইন্ডাস্ট্রি কিভাবে কাজ করছে, এখানে ডে টু ডে ওয়ার্কস গুলো তারা কিভাবে করে, এবং উইল specifically look at Bikash because that's one of the story we have seen, and obviously there are other companies coming, so সেই জিনিসগুলো আমরা দেখবো। দ্যাট সেশনে, ওই সেশন 4 এর সেকেন্ড সেগমেন্টটা হচ্ছে ফাইন্যান্স বিজনেস পার্টনার। দিস ইজ অ্যানাদার ইমার্জিং সেগমেন্ট। সো হোয়াট ইজ দ্যাট, এবং একটা বিজনেসে কেন ফাইন্যান্স বিজনেস পার্টনার দরকার, এবং এখানে তারা কিভাবে স্ট্রং লিয়াজো পালন করতে পারে বিটুইন দ্য ফাইন্যান্স এন্ড বিজনেস অপারেশনস। সো এই জিনিসগুলো আমরা দেখবো, এবং একজন ফাইন্যান্স বিজনেস পার্টনার তাদের একটা টিপিক্যাল ডে তারা কি কি করে, এই জিনিসগুলো আমরা দেখবো। দেন মডিউল 3 তে সেশন 5 এ it will be focusing on treasury management for banks. So একটা ব্যাংকের ট্রেজারিতে যদি আমরা যাই, there are quite a few activities. One is the money market, যেখানে কল মানি, রেপো, এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হচ্ছে, এফএক্স সোয়াপ, এই জিনিসগুলো। Then there is a foreign exchange dealing, some are prop dealing and some are also for the customers, and then the government bond market and also the asset liability management part. সো এখানে আমরা অনেক ডিটেইলে দেখবো যে ফ্রন্ট অফিস বা ব্যাক অফিস কিভাবে কাজ করে, কল মানি মার্কেটটা কিভাবে কাজ করে, রেপোটা কিভাবে কাজ করে, একদম ইনস এন্ড আউট নিটিগ্রিটি। সিআরআর এসএলআর আমরা জানি রেটটা কত, কিন্তু এটা কিভাবে ক্যালকুলেট হয়, আমি কিভাবে জানবো আজকে আমার কতটুকু সিআরআর মেনটেন করতে হবে, এসএলআর মেনটেন করতে হবে, না মেনটেন করলে কি সমস্যা, এবং এটাকে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি যখন আমরা দেখি আমরা একেভাবে করতে পারতেছি না ম্যানেজ। সো এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হয়। দেন উইল ফোকাসিং অন দ্য ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট ফর দ্য ব্যাংকস অ্যাজ ওয়েল, লাইক ফরেন এক্সচেঞ্জ ডিলিংটা কিভাবে হয়, প্রতিদিন আপনি দেখবেন যে ব্যাংকের একটা রেট শিট তারা তৈরি করে, এটা কিভাবে করে, ক্রস রেটস গুলো তারা কিভাবে ক্যালকুলেট করে, এবং এই ট্রেজারি পিপলদেরকে প্রতিদিন ডে টু ডে তাদের কাজের সাথেই দেখা যাচ্ছে যে কর্পোরেট পিপলদের সাথে, কর্পোরেট যারা অন্যান্য কর্পোরেট লাইক কাউন্টার পার্ট, ধরেন ফর এক্সাম্পল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস যদি একটা ইম্পোর্ট করে, এবং একটা ব্যাংক যদি এলসি কাউন্টার পার্ট হয়, এখানে যদি একটা রেট নিয়ে কোট করতে হয়, সেটা কিভাবে হয়। সো অন্যান্য কোম্পানি কর্পোরেটদের সাথে তাদের ডিল করতে হয়, তাদের নিজেদের কোম্পানির যারা কর্পোরেট রিলেশনশিপ ম্যানেজার আছে তাদের সাথে ডিল করতে হয়, এবং ওই রিলেশনশিপ ম্যানেজারদের সাথে ডিলিংসটা কেমন হচ্ছে। তো এখানে ওই জিনিসগুলো নিটিগ্রিটি গুলো আমরা দেখার চেষ্টা করব। অন দ্য বন্ড মার্কেট পার্ট উইল লুক এট দ্য হোয়াট আর দ্য বন্ডস বাংলাদেশে ট্রেড হচ্ছে, লাইক ট্রেজারি বিলস এন্ড বন্ডস। ট্রেজারি বিলের সাথে বাংলাদেশ ব্যাংক বিলের পার্থক্যটা কি, এটার আবার ট্রেজারি বিলের যে প্রাইমারি মার্কেট এন্ড সেকেন্ডারি মার্কেট, এই ফাংশনস গুলো কিভাবে কাজ করছে, কিভাবে প্রাইমারি মার্কেটে বাইসেলটা হচ্ছে, সেকেন্ডারি মার্কেটে বাইসেলটা হচ্ছে মোস্টলি ওটিসি স্টিল, এবং একটা বন্ড পোর্টফোলিও আমরা কিভাবে ম্যানেজ করি, এবং রিলেটেড যে সেন্ট্রাল ব্যাংকের যে গাইডলাইন গুলো সেগুলো আমরা দেখব। মডিউল 4 এন্ড সেশন 6 এই জায়গাটাই আমরা দেখব অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট ফর ব্যাংক। সো একটা ব্যাংকের অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট একটা ফাংশন। সো লুক এট দ্য হোয়াট ইজ ব্যাংকিং বুক ভার্সেস ট্রেডিং বুক, এবং অ্যাসেট লায়াবিলিটি ফাংশন গুলো যখন করা হচ্ছে, এখানে একটা অ্যালকো কমিটি হয় প্রতি বছর, প্রতি মাসে তাদের একটা অ্যালকো কমিটিতে একটা প্রেজেন্টেশন দিতে হয়, এবং সেখানে তারা ঠিক করে যে ডিপোজিট বা লেন্ডিং রেটস গুলো কিরকম হবে, সেই জিনিসগুলোকে তারা দেখে এবং ডিসিশন গুলো নেয়। সো টাইম টু টাইম যখন আপনি দেখছেন ব্যাংকের রেটস গুলো চেঞ্জ হচ্ছে, ডিসিশন ইজ কামিং ফ্রম দ্য অ্যালকো, এবং এই অ্যালকো যে ডিসিশন গুলো নিচ্ছে সেটা করতে গেলে আমাদেরকে এএলএম রিসার্চ গুলো করতে হচ্ছে, সো অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট রিসার্চটা করতে হচ্ছে। ইন্টারেস্ট কেমন হতে পারে, এখন থেকে কি ইন্টারেস্ট বাড়বে নাকি কমবে, যদি আমাদের ভিউ হয় কমবে বা যদি আমাদের ভিউ হয় বাড়বে, আমরা আমাদের লায়াবিলিটিটাকে কিভাবে পজিশনিং করবো, আমাদের লায়াবিলিটি রেটস গুলোকে কিভাবে পজিশনিং করবো, অ্যাসেট সাইড গুলোকে কিভাবে পজিশনিং করবো, গ্যাপটাকে কিভাবে ম্যানেজ করবো। সো ইন্টারেস্ট রেট রিস্ক ম্যানেজমেন্ট, গ্যাপ ম্যানেজমেন্ট, লিকুইডিটি রিস্ক ম্যানেজমেন্ট, দিস আর এক্সট্রিমলি ইম্পর্টেন্ট টপিক। Then the corporate banking in module 5 and session 7. So এই সেগমেন্টে আমরা দেখবো যে কর্পোরেট ব্যাংকিং জিনিসটা কি। ইনফ্যাক্ট কর্পোরেট ব্যাংকিং ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর ব্যাংক। লট অফ দিস ব্যাংকে আপনারা দেখবেন যারা অনেক টপ পজিশনে যাচ্ছে, দে আর কামিং ফ্রম দ্য কর্পোরেট ব্যাংকিং ব্যাকগ্রাউন্ড, এবং এখানে একজন কর্পোরেট ব্যাংকার মোস্টলি রিলেশনশিপ ম্যানেজার। সো দে মেইনটেইন দ্য রিলেশনশিপ বিটুইন দ্য কর্পোরেট, তাদেরকে যখন একটা ক্লায়েন্ট অনবোর্ড করতে হচ্ছে, দে হ্যাভ স্টিফ টার্গেট, দে হ্যাভ টু ক্রিয়েট দ্য ক্লায়েন্ট অনবোর্ড করা, তাদের জন্য একটা ক্রেডিট প্রপোজাল তৈরি করা,
ক্রেডিট ডিপার্টমেন্টের সাথে ইন্টারঅ্যাক্ট করা, ট্রেড ফাইন্যান্স ডিপার্টমেন্টের সাথে ইন্টারঅ্যাক্ট করা, ট্রেজারির সাথে ইন্টারঅ্যাক্ট করা। তো দে আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং, এনগেজিং অল দিস পার্ট টু অ্যাচিভ দ্য ব্যাংকস অবজেক্টিভ। সো কিভাবে নতুন ক্লায়েন্টকে অনবোর্ড করতে হচ্ছে, এক্সিস্টিং ক্লায়েন্টকে মেনটেন করছি আমরা, ক্লায়েন্ট ভিজিট করতে হয়। অনেক সময় দেখা যায় কর্পোরেট ব্যাংকাররা, তাদেরকে দেখা যায় যে অন ফ্রাইডে স্যাটারডে দে হ্যাভ টু ভিজিট দ্য ক্লায়েন্টস, বিকজ অন্যান্য ডেতে তারা মোস্ট বিজি অন আদার অ্যাক্টিভিটিস। তো দেখা যায় যে এই জিনিসগুলো তাদের করতে অনেক পরিশ্রম করতে হয়। আর অলসো দেখা যায় যে ভেরি ক্লোজ টু বিজনেস কাজ করে, তাদের জব গ্রোথটা অনেক ভালো হয়, বাট দ্যাট কামস উইথ ভেরি স্টিফ টার্গেট এন্ড প্রেশার অ্যাজ ওয়েল। এন্ড অলসো এই অ্যাক্টিভিটি গুলোতে দে হ্যাভ টু ডু সাম ট্রানজেকশন ব্যাংকিং অ্যাজ ওয়েল। এন্ড যারা এই ট্রানজেকশন ব্যাংকিং এর সাথে রিলেটেড থাকে তাদেরও বেশ স্টিফ টার্গেট এবং বেশ সামারসাম অ্যাক্টিভিটিস পালন করতে হয়। দেন মডিউল 6 এ আমরা দেখবো ব্যাংকের ট্রেড ফাইন্যান্স ফাংশন। অবভিয়াসলি ট্রেড ফাইন্যান্স ফর সাম ব্যাংকস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট এবং বিগ ভ্যালু জেনারেটিং বা রেভিনিউ জেনারেটিং একটা সেগমেন্ট। সো এখানে আমরা নাওএডেজ আমরা বলি ডকুমেন্টারি ক্রেডিট, ডিসি, যেটা আগে বলা হতো এলসি। তো ডকুমেন্টারি ক্রেডিট বা এলসি, এটার মধ্যে মেইনলি পার্থক্যটা কোথায়, অপারেশন কিভাবে কাজ করে, ইম্পোর্ট এলসি এবং এক্সপোর্ট এলসির মধ্যে পার্থক্য কেমন, প্রাইসিংটা কিভাবে হয়, হাউ ব্যাংকস মেক মানি আউট অফ দ্য, এখানে অনেক রেগুলেটরি অ্যাক্টিভিটিস আছে। একটা এলসি অ্যাপ্রুভাল কিভাবে হচ্ছে, ডকুমেন্ট চেকিং গুলো কিভাবে হয়, এলসি কেন ক্যান্সেল হয়ে যাচ্ছে, এলসি অ্যাডভাইস করতে হয়। তো এই সকল অ্যাক্টিভিটি থেকে ব্যাংকের কিন্তু অনেক ফি জেনারেটিং ইনকাম হয়। সো ট্রান্সফার অফ এলসি বা এলসি অ্যামেন্ডমেন্টস, negotiation and discounting the export documents, document cancellation, letter of guarantee. So lot of these things and all একটা সেশনে আমরা এই ট্রেড ফাইন্যান্সটাকে আমরা কভার করার চেষ্টা করব। দেন মডিউল 7 সেশন 9, এখানে আপনি দেখবেন যে ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট। সেশন 9 এন্ড সেশন 10 এই দুইটা হচ্ছে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট ফাংশন, যেখানে আমরা ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্টটাকে কভার করব। এন্ড মডিউল 8 এ এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্টটাকে কভার করা হবে। ইনফ্যাক্ট অ্যানাদার রিস্ক যেটা আপনার ইন্টারেস্ট রেট রিস্ক, ওইটা ট্রেজারি পার্টে কভার হয়ে যায় অনেকটা। সো যে কারণে এখানে ইন্টারেস্ট রেট পার্টটা আমরা কভার করি নাই, তারপর কিছু ইন্টারেস্ট রেট পার্ট এখানে চলে। So when we look at the credit risk management, so what are the principle of credit risk management? একটা ব্যাংক যখন একটা ক্রেডিট প্রপোজাল আসছে, সে কিভাবে অ্যানালাইসিস করছে, কিভাবে ক্রেডিট স্কোরিং করছে, what are the regulatory guideline for credit risk management? এবং এখানে ব্যাংকের দুই ধরনের রেটিং সিস্টেম করতে হয়। একটা হচ্ছে এক্সটার্নাল ক্রেডিট অ্যাসেসমেন্ট, যেটা রেটিং কোম্পানিজ গুলো করে, আর একটা হচ্ছে রেটিং কোম্পানি রেটিং এর করাতে হয়, কিছু কিছু রেগুলেশন আছে এখানে। and also you have to look at the internal credit rating system under the Basel III, এটাকে অনেক গুরুত্ব আরোপ করা হচ্ছে। ক্রেডিট অ্যাপ্রুভাল প্রসেসটা কেমন ফর ব্যাংকস এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, and relevant credit documentation, credit monitoring system, that will be focused on session 9. On session 10 module 8, the enterprise risk management, আপনি যদি দেখেন যে nowadays enterprise risk management is extremely important একটা টপিক। এবং আমি যখন ফাইন্যান্সিয়াল রিস্ক ম্যানেজার এফআরএম পড়াই, ওখানে বেশ কয়েকটা চ্যাপ্টারে আমরা এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট পড়াই। দ্যাট ইজ মোর অফ আ থিওরিটিক্যাল পার্সপেক্টিভ, বাট বাংলাদেশে যখন আমরা এটা ডে টু ডে প্র্যাকটিসটা করছি, কিভাবে একটা ব্যাংক, একটা এমএনসি ব্যাংক কিভাবে করছে, লোকাল ব্যাংক কিভাবে করছে, এখানে অনেকগুলো রিস্ক ম্যানেজমেন্ট ইনভলভ, লাইক অপারেশনাল রিস্ক, অ্যান্টি মানি লন্ডারিং রিস্ক, সাইবার সিকিউরিটি রিস্ক, ক্লাইমেট রিস্ক ইজ নাওএডেজ একটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু, যেটা গোয়িং ফরওয়ার্ড আরো ইম্পর্টেন্স পাচ্ছে। সো এটা নিয়ে অনেক কথাবার্তা চলছে। তো সেইটার জন্য আমরা কতটা প্রিপেয়ার্ড, এন্ড অলসো দ্য মনিটরিং প্রসেস অফ এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। দেন দ্য মডিউল 9, এখানে আমরা দেখবো যে ক্রেডিট রেটিং প্রসেস। তো ক্রেডিট রেটিং একটা, আপনার আমাদের বাংলাদেশে প্রায় 8টা ক্রেডিট রেটিং কোম্পানি আছে। লট অফ জবস আর ওপেনিং ইন দ্যাট এরিনা অ্যাজ ওয়েল, সো মেনি অফ ইউ মাইট বি ইন্টারেস্টেড ফর দোজ অ্যাজ ওয়েল। সো একটা রেটিং রিপোর্ট আমরা কিভাবে তৈরি করি, রেটিংটা কেন দরকার, বা রেটিং কোম্পানির রোল ইন দ্য ইকোনমি কেমন, রেটিং এজেন্সি গুলো কি করে। সো একটা ক্রেডিট রেটিং যে করছে, এগুলো রেগুলেটরি অথরিটি কারা এবং কোন রেগুলেশনের আন্ডারে তারা রেটিং গুলো করছে, এবং এই রেটিং এর কেমন। সো এরপরে মডিউল 10, কর্পোরেট ফাইন্যান্স ফর নন ফাইন্যান্সিয়াল কোম্পানি। সো এখানে এনি কর্পোরেটস, লাইক ইট ক্যান বি আ ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ইট ক্যান বি আ রিটেল কোম্পানি, ইট ক্যান বি a garment company or any company that is a non-financial company, তাদের যে কর্পোরেট, তাদেরকে আমরা মেইনলি বলছি দিস আর দ্য কর্পোরেট। সো এই কর্পোরেটদের সাথে ব্যাংক গুলো কাজ করছে। তো এই কর্পোরেট গুলোতে যদি আপনি কাজ করেন, সেখানে আপনার ফাইন্যান্স সেগমেন্টে যদি আপনি কখনো কাজ করেন, তো ওই ফাইন্যান্স সেগমেন্টের কাজগুলো কিভাবে হচ্ছে, বা ওদের ট্রেজারিটি কিভাবে কাজ করতে হচ্ছে। সো দে হ্যাভ টু কন্টিনিউয়াসলি থিঙ্ক অ্যাবাউট দ্য সোর্সিং অফ ফান্ড। সো দেয়ার আর ডিফারেন্ট সোর্স থেকে তারা ফান্ডিংটা করতে পারে, লাইক ফাইন্যান্সিং দেয়ার অ্যাক্টিভিটিস, ইট ক্যান ব্যাংকিং, নন ব্যাংকিং, লোকাল ভার্সেস ফরেন, long term versus short term, debt financing versus equity financing,
এই জিনিসগুলো নিয়ে তাদের কাজ করতে হয়। সো এখানে বিভিন্ন ধরনের যদি লোন ফ্যাসিলিটির কথা বলি, যে এক্সিস্টিং লোনটা কিভাবে রিনিউয়াল হচ্ছে বা রিস্ট্রাকচারিং হচ্ছে, তখন তারা কিন্তু কর্পোরেট ব্যাংকারদের সাথে কাজ করে। সো এখানে অ্যানুয়াল রিনিউয়াল, নেগোসিয়েশন, রিস্কেডিউল, ডকুমেন্টেশন, এগুলো কিভাবে হচ্ছে। ওয়ার্কিং ক্যাপিটাল একটা বিগ পার্ট ফর এনি কর্পোরেট, স্পেশালি ফর দ্য ম্যানুফ্যাকচারার্স। তো তাদেরকে শর্ট টার্ম ফাইন্যান্সিং এর উপর রিলাই করতে হয়। সো দে হ্যাভ লাইন অফ ক্রেডিট, রিভলভিং ক্রেডিট ফ্যাসিলিটিস, they have to day to day basis accounts receivable বা accounts payable এগুলোকে ম্যানেজ করতে হয়। They have to deal with the bank for LC, UPAS and other financing, export receivable management, export compliance, এগুলো কিভাবে কাজ করে। Then another component of financing is lease finance. আমরা যখন টেক্সট বুকে পড়ি লাইক ক্যাপিটাল লিজ ভার্সেস অপারেটিং লিজ, বাট ইন রিয়ালিটিতে যখন একটা কর্পোরেট লিজ ফাইন্যান্স নিয়ে কাজ করছে, তাকে নেগোশিয়েট করতে হচ্ছে, নতুন লিজ স্যাংশন করতে হচ্ছে, এটা রিলেটেড অনেক ডকুমেন্টেশন আছে, ডিসবার্সমেন্ট আছে, রিপেমেন্ট আছে, এন্ড রিলেটেড অ্যাকাউন্টিং গুলো আমরা জানার চেষ্টা করব। দেন কাম ইউপাস এন্ড এলসি লায়াবিলিটি, হুইচ ইজ রিলেটেড টু ইন্টারন্যাশনাল ট্রেডস লাইক এই যে মেশিনারিজ ইম্পোর্ট এক্সপোর্ট, এগুলো রিলেটেড। সো এখানে ইউপাস রিলেটেড লোকাল ব্রোকার সিলেক্ট করতে হয়, ইউপাস ফাইন্যান্সিং, দেন রিপোর্টিং অফ লায়াবিলিটিস, আপনার এলসি রেকনসিলিয়েশন, এই জিনিসগুলো আমরা দেখবো। And it will be conducted by Mr. Rafiq, who is from Mexico Pharmaceuticals. So he has wide experience not only in the corporates, and also he has been corporate banker as well. এবং এই ধরনের আপনার বেশ কিছু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনি দেখবেন বাংলাদেশ ব্যাংক অ্যাপ্রুভাল লাগে, কিছু কিছু ক্ষেত্রে বাইদা অ্যাপ্রুভাল লাগে, কিছু কিছু ক্ষেত্রে ব্যাংকের প্রজেক্ট প্রপোজাল রিলেট, ব্যাংকেবল প্রজেক্ট প্রপোজালের ক্ষেত্রে প্রপোজাল পার্টিসিপেন্টস কারা, ফাইন্যান্সিয়াল ফোকাস, এই জিনিসগুলো আমরা এখানে দেখার চেষ্টা করব। Then he will conduct another session, session 13, which is the কর্পোরেটেড ট্রেজারি। আমরা তো ব্যাংকের ট্রেজারি কথা বললাম, বাট ওদের একটা কাউন্টার পার্ট থাকতে পারে কর্পোরেট ট্রেজারি। সো কর্পোরেটের ফর এক্সাম্পল তার যদি ইম্পোর্ট এক্সপোর্টের সাথে রিলেটেড থাকে, তাহলে তাকে কিন্তু রেগুলার বেসিসে ফরেক্স পার্টটা মনিটরিং করতে হচ্ছে, যে কিভাবে আমার কতটুকু ফরেক্স লায়াবিলিটি আছে, ফরেন এক্সচেঞ্জ লায়াবিলিটি, ফরেন এক্সচেঞ্জ অ্যাসেট। সো ইনওয়ার্ড রেমিটেন্স গুলোকে মনিটর করা, রেট নেগোশিয়েট করা উইথ দ্য ব্যাংক, আউটওয়ার্ড রেমিটেন্স গুলো দেখা, তারপরে হচ্ছে এটার একটা বাজেটিং করা। এবং আপনার দেখবেন যে বিভিন্ন ধরনের ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে যদি রিস্ক থাকে, সেই রিস্কটাকে তারা কিভাবে হেজ করে, সামটাইমস দে হেজ অ্যাজ ওয়েল। অ্যাকাউন্টস পেয়েবল তাদেরকে ম্যানেজ করতে হয়। সো ভেন্ডররা যে ভেন্ডরদেরকে যে আপনার পেমেন্ট দিতে হবে, তো সেই ভেন্ডরদেরকে আপনি কিভাবে পেমেন্ট দিবেন, এইজিং রিপোর্ট জেনারেট করা, বিল প্রসেসিং, ট্যাক্স, ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন, ভেন্ডরদের অনেক ধরনের কোয়ারিজ থাকে, এই জিনিসগুলো কিন্তু একটা কর্পোরেটের ফাইন্যান্স সেগমেন্টকে করতে হয়। দেন আপনি যে ডোমেস্টিক সেলস গুলো করলেন, আপনার অনেকগুলো সেলস ডিপোর্ট আছে, সেগুলোর মাধ্যমে আপনি সেল করতেছেন, নাও সেলস গুলোকে কালেক্ট করা, সো তাদেরকে ইনভয়েসিং করা এবং মান্থ ইন মান্থ আপনার ক্যাশ কালেকশন, এই জিনিসগুলো আপনাকে করতে হচ্ছে। দেন ইউ হ্যাভ টু কর্পোরেট ফান্ড ম্যানেজমেন্ট, লাইক আপনার যে ফান্ড ব্যালেন্সটা যে আছে সেটা ডিটারমিন করা, চেক ক্লিয়ারিং এবং ব্যাংক রেকনসাইল করা, তারপরে আপনার বিভিন্ন ধরনের যে অ্যাকাউন্ট সেটা ওপেন এন্ড মেইনটেইন করা, তারপরে আপনার ধরেন বিভিন্ন ব্রাঞ্চ আছে, হেড অফিস আছে, তাদের সাথে লিয়াজো মেইনটেইন করা, ফরেন কারেন্সি সোর্সিং, তো এই জিনিসগুলো এখানে করতে হচ্ছে। দেন উনি অ্যানাদার সেশন কন্ডাক্ট করবেন, সেশন 14, মডিউল 12, দিস ইজ ফর প্রজেক্ট ফাইন্যান্স ফর কর্পোরেট। সো আপনি যদি কোনো একটা পার্টিকুলার প্রজেক্টের জন্য যান, ধরেন যে কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা রিটেল অথবা সার্ভিস কোম্পানি, যারা নন ফাইন্যান্সিয়াল কোম্পানি, তারা হয়তো একটা সার্টেন প্রজেক্টের জন্য ফাইন্যান্সিং করতে চাচ্ছে। তো যারা ব্যাংকার তারা এই প্রজেক্টের জন্য ফাইন্যান্সিং দিচ্ছে, সো দে লুক অ্যাট এন্ড অ্যানালাইজ দ্যাট সেগমেন্ট অ্যাজ ওয়েল। এবং যারা প্রজেক্ট ফাইন্যান্সিং চাচ্ছে তাদেরকেও এটাকে অ্যানালাইজ করে সাবমিট করতে হয়, বিভিন্ন ডকুমেন্টেশন করতে হয়। সো প্রজেক্টের এগ্রিমেন্ট, লাইক প্রজেক্টের ডকুমেন্ট স্ট্রাকচারটা কেমন হবে, রিস্ক অ্যানালিসিস, তারপরে এটা কি কস্ট বেস কন্ট্রাক্ট নাকি ইপিসি বেস কন্ট্রাক্ট, লাইক ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট, এগুলো। দেন প্রজেক্ট ফিজিবিলিটি, লোকাল অ্যান্ড ফরেন সোর্সেস, আমি কি ফরেন সোর্স থেকে ফান্ড নিব নাকি লোকাল থেকে নিব, লোকাল থেকে নিলে সুবিধা এবং অসুবিধা কি, ফরেন সোর্স থেকে নিলে সুবিধা বা অসুবিধা বা রিস্ক গুলো কি কি। এবং উনি একটা ফাইন্যান্সিয়াল মডেল বিল্ড করে দেখাবেন আপনাদেরকে ফর প্রজেক্ট ফাইন্যান্সিং, লাইক। এবং একটা যে কোনো মডেল যখন আমরা তৈরি করি, একটা প্রজেক্ট ফাইন্যান্স মডেলে এগেইন কিছু অ্যাসাম্পশন নিতে হবে, রেভিনিউ এস্টিমেট করতে হবে, অপেক্স এস্টিমেট করতে হবে, ওয়ার্কিং ক্যাপিটাল কিভাবে হবে, সেন্সিটিভিটি অ্যানালাইসিস করা, এই জিনিসটা উনি একটা রিয়েল লাইফ সিনারিও উনি দেখাবেন আর কি। দেন মডিউল 13, সেশন 15, সেখানে আমরা দেখবো ইনভেস্টমেন্ট ব্যাংকিং, স্পেশালি এই পার্টটাতে মিস্টার সুমিত পোদ্দার উনি দেখাবেন যে কিভাবে আমরা একটা লাইক আইপিও হচ্ছে সেটা কিভাবে হচ্ছে, অথবা একটা প্রাইভেট প্রেফার্ড স্টক ইস্যু করা হচ্ছে সেটা কিভাবে হচ্ছে, অথবা একটা প্রাইভেটলি প্লেসড বন্ড সেটা কিভাবে হচ্ছে। সো এই সেগমেন্টটাতে আমরা দেখবো যে লাইক ক্যাপিটাল মার্কেট ভার্সাস মানি মার্কেট সিকিউরিটিজ, and also the primary and secondary market. That's the starting point. Then we look at the process of initial public offering. So
একটা কোম্পানি আইপিও তে মানি রেজ করবে, সো দ্য হোল প্রসেস। এবং ওয়ান্স ইউ অ্যাপ্রুভ দ্য আইপিও এন্ড অলসো দ্য ফান্ড ইজ বিং রেজ, দেন ইউ হ্যাভ টু লিস্ট ইট অন দ্য এক্সচেঞ্জেস লাইক ডিএসসি অথবা সিএসসি। সো সেখানে আপনার লিস্টিং প্রসেসটা কেমন হবে বা ক্যাপিটাল স্ট্রাকচার অফ আইপিওটা কেমন, প্রাইসিং মেকানিজমটা কেমন হয়। আমাদের এখানে দুইটা মেথড আছে, একটা হচ্ছে আপনার ফেস ভ্যালুতে আসলে একরকম, আবার যদি ফেস ভ্যালুতে না আসে প্রিমিয়ামে আসে সেক্ষেত্রে বুক বিল্ডিং মেথড। দেন আপনার স্পন্সরস এবং ডাইরেক্টরদের যদি কোনো লক ইন থাকে এই ইস্যুগুলোকে কিভাবে দেখা হয়, লিস্টিং প্রসেস অফ বন্ডস, ফাইন্যান্সিয়াল রিস্ট্রাকচারিং, ডেট ফাইন্যান্সিং, অ্যান্ড অলসো বিভিন্ন ধরনের অ্যাডভাইজারি ওয়ার্ক যেগুলো থাকে সেটাও আমরা এখানে দেখবো আর কি। এরপরে মডিউল 14, মার্জার্স, অ্যামালগেমেশন অ্যান্ড ট্রানজেকশন অ্যাডভাইজারি। তো এখানে আমরা দেখবো যে আপনার অনেক সময় দেখা যায় যে দুইটা কোম্পানি দেয়ার অ্যামালগেমেশন হচ্ছে, দুইটা একটা গ্রুপে দেখা যাচ্ছে দুইটা সেগমেন্ট আছে, সো দে আর মার্জিং দোজ সেগমেন্ট। অথবা আমরা দেখি হয়তো একটা কোম্পানি আরেকটা কোম্পানিকে কিনে নিচ্ছে, অথবা মেনি ফরেন কোম্পানিজ বাংলাদেশে বিজনেস করছে, দে ওয়ান্ট টু গো আউট অফ বিজনেস ফ্রম বাংলাদেশ, অর মেনি কোম্পানিজ আর কামিং। সো এখানে আন্ডারস্ট্যান্ডিং দি ক্লায়েন্টস নিড, অ্যানালিসিস অফ দি কোম্পানি স্ট্রাকচার, মার্জারের ক্ষেত্রে মার্জার রেশিওটা কেমন হবে, ক্যাশ ভার্সেস স্টক, এটা আমরা বইতে কর্পোরেট ফাইন্যান্স অফেন করে থাকি, বাট রিয়েল লাইফ এটা এক্স্যাক্টলি কিভাবে হচ্ছে। এখানে অনেক নেগোসিয়েশন অ্যাক্টিভিটিস আছে, অনেকগুলো কি স্টেক হোল্ডারদেরকে অ্যাড করতে হয়, সো অনেকগুলো অ্যাক্টিভিটিস এখানে আছে। তারপরে হচ্ছে ইউ হ্যাভ টু লিয়াজও মেনটেন করতে হবে বিটুইন দ্য ক্লায়েন্ট এন্ড দি আদার স্টেক হোল্ডার্স, অনেক লিগ্যাল অ্যাক্টিভিটি আছে। Also there are some transaction advisory services like acquisition, buyout, repatriation. So এই জাতীয় জিনিসগুলো investment banker এসানুল হক, he works in Banca Bangla investment, so he will focus on this segment, and also he will focus on the private equity segments as well, like private equity they on the buy side and there is another one sell side. So buy side initial screening করতে হচ্ছে যে কোন কোম্পানিগুলোতে আপনি ইনভেস্ট করবেন, so you have to look at the models, sponsors তারা directors কেন, whether they are good or not, তাদের ব্যাকগ্রাউন্ড চেকিং, so running, who is running the company, আপনি যখন ফান্ড প্রোভাইড করবেন এটা extremely important, so you need to do proper due diligence on the people who are running the business, their detailed business model, legal due diligence করতে হয়, lot of কিছু অ্যাক্টিভিটিস দেখা যায় আপনার আউটসোর্সিং করতে হচ্ছে, স্পেশালি লিগ্যাল পার্টটা, দেন ফাইন্যান্সিয়াল ডিউ ডিলিজেন্স করতে হচ্ছে, আবার ফাইন্যান্সিয়াল মডেল প্রিপারেশন করা সেটাও দেখাবে, প্রি মানি ভ্যালুয়েশন এন্ড পোস্ট মানি ভ্যালুয়েশনটা কিভাবে ক্যালকুলেশন হচ্ছে, এন্ড অলসো যেহেতু বাই সাইড, তো আপনি কোন কোম্পানিতে ইনভেস্ট করবেন, কতটুকু ইনভেস্টমেন্ট করবেন, আর যেহেতু প্রাইভেট ইকুইটিতে লিকুইডিটি ইস্যুটা ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, সো ইনভেস্টমেন্ট কমিটি অলওয়েজ ফোকাস অন অল দ্য রিস্ক এন্ড benefits and they finally decide, the committee decide which company তে তারা investment করবে. In this process they have to build term sheet and negotiation like ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট গুলো কেমন, কোনো পুট অপশন যদি থাকে বা কন্ডিশন যদি থাকে সেই জিনিসগুলো দেখতে হয়, অনেকগুলো ক্লজ থাকে লাইক স্পন্সর বাইব্যাক বা ট্যাগ অ্যালং এগুলো দেখতে হয়। দেন মনিটরিং এন্ড ডেভেলপমেন্ট লাইক শেয়ার ইস্যুয়েন্স, ফান্ড ইউটিলাইজেশন, অ্যাকাউন্টিং সিস্টেম, পিরিয়ডিক ফাইন্যান্সিয়াল পারফরমেন্স মনিটরিং, এই জিনিসগুলো দেখবে। হোয়াট আর দ্য এক্সিট অপশন, তো সেই জিনিসগুলো অ্যানালাইসিস করা হবে, লাইক বিভিন্ন থার্ড পার্টি সেল থাকতে পারে, আইপিও, বাইব্যাক, সো এই অ্যাক্টিভিটিস গুলো বাংলাদেশে কিভাবে হচ্ছে এটা আমরা দেখবো। এন্ড অলসো আমরা we will talk a brief about FDI investors, FDI investment হলে বা alternative investment funds, regulation, এই জিনিসগুলো আমরা দেখবো। On module 16 and আপনার সেশন 18 এই জায়গাটা আমরা প্রাইভেট ইকুইটির আপনার সেল সাইড পার্টটা দেখবো। So sell side part time we will look at the understanding company's need. Sell side part time what you are doing, you are mainly a fundraiser for that company. So it is more of an investment banking function. So understanding the company's needs, due diligence টা করা, and preparing the comments. So আপনার clients হবে কিন্তু buy side যাদেরকে আপনি approach করছেন. So again you have to do a detailed financial model. So we will look at that, conducting the valuation of that startup বা আপনার প্রাইভেট কোম্পানিটা, and lot of advisory services এখানে চলে আসবে লাইক অ্যাকুইজিশন বা বাই আউট বা রিপ্যাট্রিয়েশন অ্যাডভাইজারি আছে। দেন আমরা দেখবো যে ইনভেস্টমেন্ট অ্যানালিসিস, লাইক আমরা একটা কোম্পানি যখন অ্যানালিসিস করি উই নিড টু লুক এট হাউ কম্পিটিটিভ, কোন কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা কোম্পানির আছে, ভ্যালু ক্রিয়েশন কিভাবে হচ্ছে, এবং এই ভ্যালু ক্রিয়েশনটা কি সাস্টেইনেবল নাকি সাস্টেইনেবল না। সো দিস পার্ট উইল বি কন্ডাক্টেড বাই মি। আমরা দেখার চেষ্টা করবো যে একটা কোম্পানির মোটটা কি, সো সাস্টেইন কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে কিনা,
ওটা কোন সেগমেন্টে অপারেট করছে, ফ্র্যাগমেন্টেড ভার্সেস ইমার্জিং ভার্সেস ম্যাচিউর ভার্সেস ডিক্লাইনিং। লট অফ এক্সপেরিয়েন্স দিব, বিভিন্ন রিয়েল লাইফ কোম্পানির এক্সপেরিয়েন্স দিব দেশে এবং বিদেশে। এন্ড অলসো দ্য ফার্ম স্পেসিফিক অ্যানালিসিসটা কেমন হবে, এবং এখানে বিভিন্ন ধরনের যে অ্যাডভান্টেজেস গুলো আছে, প্রোডাকশন অ্যাডভান্টেজ, কনজিউমার অ্যাডভান্টেজ, ব্র্যান্ড, এগুলো বিভিন্ন কোম্পানির এক্সাম্পল দিয়ে আমরা দেখাবো। দ্যাট উইল বি দ্য like the initial stage to build up the valuation model that will be done in the session 20. So session 20 তে আপনারা দেখবেন যে একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির ভ্যালুয়েশন মডেল কি হবে। সো এই মডেলটা তৈরি করার আগে এই জিনিসগুলো যে আমরা অ্যানালাইসিস করব, এটা কিন্তু এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সো আপনি যখন একটা মডেল তৈরি করছেন, ইউ আর জাস্ট নট ডুইং দ্য ফাইন্যান্সিয়াল মডেল, আপনার কোম্পানি অ্যানালিসিস করতে হচ্ছে, ইন্ডাস্ট্রি অ্যানালিসিস করতে হচ্ছে, এবং সেগুলো নিয়ে একটা রাইট আপ লেখা হচ্ছে। ইনফ্যাক্ট এই মডেলটা তৈরি করার পরে হাউ টু রাইট আ রিসার্চ রিপোর্ট, এই সেগমেন্টটাও আমরা দেখবো। সো একটা ভ্যালুয়েশন মডেল ফর ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এটা তনয় কুমার রয় দেখাবে। হি ইজ ওয়ার্কিং এট আইডিএলসি সিকিউরিটি। সো হি উইল ফোকাস অন একটা ডেটা কিভাবে অ্যানালিসিস করছি, সোর্সেস এবং ভ্যালুয়েশন মডেল, হাউ টু ফোরকাস্ট দ্য টপ লাইন, অপেক্স, টার্মিনাল ভ্যালু কিভাবে ক্যালকুলেট হচ্ছে, এবং ও হয়তো একটা পার্টিকুলার কোম্পানি নিয়ে আপনাদেরকে মডেল দেখাবে, এন্ড হাউ ইট ডিফার্স ফ্রম ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি, ডিফারেন্ট ইন্ডাস্ট্রি কিভাবে কাজ করে সেই জিনিসটা সে দেখাবে। একটা ভ্যালুয়েশন মডেল তৈরি করার পরেই শেষ না, এটাকে মনিটর করতে হয়। ধর কোনো একটা এক্সপেনশন নিউজ আসলো বা ফাইন্যান্সিং নিউজ আসলো, ওইটার দ্বারা কিভাবে এটাকে আমরা চেঞ্জ করতে হয়, কর্পোরেট গভর্নেন্স থিংস, প্রিপেয়ারিং দ্যাট ডিসিএফ ভ্যালুয়েশন মডেল, এন্ড লাস্ট অফ অল আমাদের সিনারি এবং সেন্সিটি অ্যানালাইজ করতে। অল দিস করার পরে আপনাকে তো রিসার্চ রিপোর্টটা লিখতে হবে। তো রিসার্চ রিপোর্টটা আমি কিভাবে লিখবো, হোয়াট আর দ্য আর্টস, সেই জিনিসগুলো সে দেখবে। এবং ওয়ান্স ইউ প্রিপেয়ার দ্য রিসার্চ রিপোর্ট, ইমেল করে দিলেন, কেউ পড়ে না এগুলো, বা অনেকে পড়লেও ওইভাবে হয়তো দেখে না, তখন আপনাকে আবার তাদেরকে পোক করতে হয় এজ এ সেল সাইড অ্যানালিস্ট, যে রিসার্চটা আপনি করেছেন কিনা, কোনো কোয়েশ্চেন থাকলে আমাদেরকে বলেন, এবং তাকে কনভিন্স করতে হয় যে দিস ইজ মাই থিসিস, আমি মনে করছি দিস ইজ দ্য কোম্পানি, দিস ইজ এ বাই, সো ডু ইউ থিঙ্ক এইটা আপনি বাই করতে চাচ্ছেন কি চাচ্ছেন না, এন্ড ইউ হ্যাভ টু কনভার্ট দ্যাট ক্লায়েন্ট ইনটু এন এক্সিকিউশন। দ্যাট ইজ অলসো সেল সাইড অ্যানালিস্ট জব। অন দ্য বাই সাইড আপনি এরকম একটা অ্যানালিস্ট করে আপনার পোর্টফোলিও ম্যানেজারকে কনভিন্স করছেন যে আমি মনে করছি দিস ইজ ভেরি গুড বাই, why not you do it, or this is a very good sell. So you have to convince the portfolio manager as well. Then building a valuation model for a banking company, একটা manufacturing company modeling যেমন, একটা ব্যাংকিং কোম্পানির মডেল ইজ এক্সট্রিমলি ডিফারেন্ট, বিকজ ওখানে ব্যাংকের অনেকগুলো রেগুলেটরি রিকোয়ারমেন্টস থাকে। ব্যাংক চাইলেই ইচ্ছা মতো ডিভিডেন্ড দিতে পারে না, তাদের ক্যাপিটাল এফিসিয়েন্সি মেনটেন করতে হয়। বাংলাদেশ ব্যাংকের অনেকগুলো রেগুলেশন আছে, সেটাকে মেনটেন করতে হয়। এসএসসি রেগুলেশন আছে, সেটাকে মেনটেন করতে হয়। এবং ব্যাংকের যখন আপনি মডেলিং করবেন, ইউ হ্যাভ টু কাম ফ্রম আ ব্যালেন্স শিট পার্সপেক্টিভ, যেখানে আপনার ম্যানুফ্যাকচারিং কোম্পানিটা ইনকাম স্টেটমেন্ট পার্সপেক্টিভে আসে। সো আপনার ব্যাংকের নেট ইন্টারেস্ট ইনকাম কিভাবে ফোরকাস্ট করবেন, নন ইন্টারেস্ট ইনকাম কিভাবে ফোরকাস্ট করবেন, ব্যালেন্স শিট কিভাবে ফোরকাস্টিং করবেন, ডিভিডেন্ড কিভাবে ফোরকাস্ট করবেন, অল দিস থিং আমরা ব্যাংকের ভ্যালুয়েশন মডেলে দেখবো। এটা এস এম গালিবুর রহমান will take this session. Then module 18 and session 22, investor strategy. This segment will be conducted by me. So I will focus on the broad investment management segments like asset allocation, কেন important, আমরা যখন ডাইভার্সিফাই করি বিভিন্ন কোম্পানি নিয়ে আমরা দেখব যে আমরা কিভাবে ডাইভার্সিফিকেশন করছি। তারপরে আমরা দেখব যে এখানে আমাদের ম্যানেজার ডাইভার্সিফিকেশন ইজ অলসো ইম্পর্টেন্ট, যখন আমরা আমাদের ফান্ডটাকে মিউচুয়াল ফান্ড ম্যানেজারদেরকে দিয়ে ম্যানেজ করাচ্ছি। অ্যাসেট ক্লাস ওয়াইজ ডাইভার্সিফিকেশন, কোয়ান্টিটেটিভ ডাইভার্সিফিকেশন, থিমেটিক ডাইভার্সিফিকেশন। তো এই মানে কোন আসপেক্টে আপনি যাবেন, আবার লং টার্ম ভার্সেস শর্ট টার্ম, আপনার স্ট্র্যাটেজিক পোর্টফোলিওটা কেমন হবে, ট্যাকটিক্যাল শিফট আপনি কখন করবেন, এবং হোয়াট আর দ্য রিস্ক ইনভলভ ইন দ্যাট। প্রপ্রাইটারি পোর্টফোলিও যদি হয় একটা কোম্পানি, সেটা কিভাবে ম্যানেজ করতে হয়। কালেকটিভ ইনভেস্টমেন্ট স্কিম লাইক মিউচুয়াল ফান্ড, সেটা কিভাবে ম্যানেজ করতে হয়। যদি আলাদা একটা সেগমেন্ট থাকবে মিউচুয়াল ফান্ডের, সেখানে এটাতে আমরা এই সেগমেন্টে অত ডিটেইলে যাব না, কিন্তু পরের সেগমেন্টে থাকবে। আমরা যখন ইনভেস্টমেন্ট ম্যানেজ করি, আমাদের অনেকগুলো কনস্ট্রেইন থাকে, লাইক একটা ব্যাংকের পোর্টফোলিও ম্যানেজমেন্ট অনেক ধরনের কনস্ট্রেইন আছে, একটা ব্রোকারেজের পোর্টফোলিও ম্যানেজমেন্ট অনেক ধরনের কনস্ট্রেইন আছে, একটা ইনস্টিটিউশনাল পোর্টফোলিও ম্যানেজমেন্ট অনেক ধরনের কনস্ট্রেইন আছে, একটা মিউচুয়াল ফান্ডে অনেক ধরনের কনস্ট্রেইন আছে। সো কনস্ট্রেইন গুলো মাথায় রেখে আমাদের পোর্টফোলিও ম্যানেজ করতে হয়। আমাদেরকে মাথায় রাখতে হয় ইনভেস্টমেন্ট হরাইজন, ডিভিডেন্ড ভার্সেস ক্যাপিটাল গেইন ট্যাক্স, হুইচ ওয়ান টু ম্যাক্সিমাইজ, এবং এটার মধ্যে ব্যালেন্সিং করা। ইন্ডিভিজুয়ালের জন্য যদি লেভারেজ পোর্টফোলিও হয়, তখন অনেকগুলো বিষয় চলে আসে, রিস্ক লেভেলটা অনেক বেড়ে যায়। ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি, ব্যালেন্সিং রিস্ক ভার্সেস রিটার্ন, এগুলো আমরা একদম প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ডে টু বেসিসে আমরা কিভাবে করছি। আমি একটা স্টক কিনলাম, দাম পড়ে যাচ্ছে, আমি কি কস্ট এভারেজিং করবো নাকি স্টপ লস নিবো, ওয়েন টু ডু দ্যাট, আন্ডার ডিফারেন্ট সিনারিওতে আপনাকে কিন্তু কন্টিনিউয়াসলি এটাকে অ্যানালাইজ করে ডিসিশন নিতে হচ্ছে। সো ইটস নট আ 9 to 5 জব, রাদার এটা আপনার জন্য আপনি কন্টিনিউয়াসলি ইওর হেড ইজ ওয়ার্কিং, বিকজ আপনাকে কন্টিনিউয়াসলি চিন্তা করতে হচ্ছে, বিকজ কন্টিনিউয়াসলি ইউ আর গেটিং নিউজ এন্ড নয়েজেস।
Then on session 23, how to manage mutual funds, Mr. Mohammad Imran Hassan, the CEO of Shanta Asset Management, so he will conduct this session. So we will focus on uh, two types of broad funds like open end versus closed end, then balanced fund, growth fund, Sharia fund, and fixed income focus fund. We'll also talk about the details of closed end fund, how এটাকে ম্যানেজ করতে হয়, closed end fund management চ্যালেঞ্জেস গুলো কি কি, open end funded open end fund management চ্যালেঞ্জেস গুলো কি কি। এখানে আমাদের অনেক কিছু ক্যালকুলেশন করতে হয়, লাইক নেট অ্যাসেট ভ্যালু এট কস্ট ভার্সেস মার্কেট, which one matters, ইপিইউ টাকে কিভাবে ক্যালকুলেট করতে হয়, ম্যাথ প্রিপারেশনটা, then criteria for selecting the asset manager that matches funds investment objectives. সো আমরা যখন একটা ইনভেস্টমেন্ট ম্যানেজ করছি, তো এরকম ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হয় সেটা হলো যে আমার যে ক্রাইটেরিয়া ফর সিলেক্টিং দি অ্যাসেট ম্যানেজার, সো আমার ফান্ডের যে ইনভেস্টমেন্ট অবজেক্টিভ, সেই ইনভেস্টমেন্ট অবজেক্টিভের সাথে আমার যে ক্রাইটেরিয়া সেটাকে ম্যাচ করতে হয়। তো সেই জিনিসগুলো আমরা এখানে দেখবো যে ডিফারেন্ট ফান্ডের ইনভেস্টমেন্ট অবজেক্টিভ ডিফারেন্ট রকম, তাহলে ডিফারেন্ট ফান্ডের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি উইল বি ডিফারেন্ট। Then investment related regulations, portfolio construction, strategic versus tactical, rebalancing the portfolio, and a lot of these things আমরা এই জায়গায় দেখবো regarding managing the mutual funds. এই যে ফান্ড ম্যানেজমেন্ট আপনি করবেন, ইউ হ্যাভ টু কনস্ট্রাক্ট দ্য পোর্টফোলিও, ইউ হ্যাভ টু বাই দ্য সেল, আপনার কাউন্টার পার্টি হবে ব্রোকারেজ, আপনি যখন বন্ড কিনবেন আপনার কাউন্টার পার্টি হবে ট্রেজারি। সো এই ইনভেস্টমেন্ট এক্সিকিউশন গুলো আমরা কিভাবে করছি, একটা ফান্ডের বিও অ্যাকাউন্ট কিভাবে ওপেন করতে হয়, একটা ইনস্টিটিউশনের বিও অ্যাকাউন্ট ওপেন করতে হয়, একটা রিটেইলের বিও অ্যাকাউন্ট ওপেন করতে হয়। এখানে আপনার ফান্ড নিয়ে যখন কাজ করছেন, ট্রাস্টি আছে, কাস্টোডিয়ান আছে, তাদের সাথে অ্যাক্টিভিটিস গুলো কি কি। একটা ইন্ডিভিজুয়াল ফান্ড যখন ম্যানেজ হচ্ছে, তার ট্রেড গুলো যখন হচ্ছে, সেখানে চ্যালেঞ্জেস গুলো কি, ইনস্টিটিউশনের ক্ষেত্রে চ্যালেঞ্জেস গুলো কি। তো ইনভেস্টমেন্ট এক্সিকিউশন এন্ড সেটেলমেন্ট রিস্ক আছে কিনা, হোয়াট আর দ্য সেটেলমেন্ট রিস্ক, সো আন্ডারস্ট্যান্ডিং দ্য পাবলিক মার্কেট, স্পট মার্কেট, ব্লক মার্কেট। এন্ড দেন একটা স্টক যখন আমরা বাই করছি থ্রু ব্রোকার, বাই করার পরে শেষ না, দিন শেষে অনেকগুলো কাজ আছে, সেটেলমেন্টটা কিভাবে হলো, ফরেন ট্রেড কিভাবে সেটেলমেন্ট হয়, লোকাল ট্রেড কিভাবে সেটেলমেন্ট, ইনস্টিটিউশনাল কিভাবে হয়, ফান্ড মিউচুয়াল ফান্ড গুলো কিভাবে হয়। দেন আপনার পোস্ট ক্লোজিং কিছু সেশন থাকে ট্রেড আওয়ারের পরে, আবার প্রি মার্কেটে কিছু অ্যাক্টিভিটিস আছে, সেগুলো কিভাবে হয়, সার্কিট ব্রেকার সম্পর্কে আমরা জানবো, নাওএডেজ ফ্লোর একটা বিষয় চলে আসছে, ওটা নিয়েও কথা হবে। দেন আন্ডারস্ট্যান্ডিং দ্য রেকর্ড ডেট, ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্ট, সো এর আগে ট্রেড রিলেটেড অ্যাক্টিভিটিস গুলো কি কি, স্পন্সরদের শেয়ার বাইসেলের ক্ষেত্রে নিয়মগুলো কেমন, সেই জিনিসগুলো আমরা দেখবো, স্পন্সর ল কি থাকলে আপনার কি ধরনের রেগুলেটরি রিকোয়ারমেন্ট আছে, স্টক গুলো যখন সেটেল হচ্ছে, তো আপনার বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে সেটেলমেন্ট রিস্ক আছে, এবং সেটেলমেন্ট ফেইলুর হলে কি হয়, দ্যাটস এ ভেরি টাফ সিনারিও। যদি সেটেলমেন্ট ফেইলুর হয়, অনেক সময় ভুলে আপনার যে পরিমাণ শেয়ার আছে তার চেয়ে বেশি শেয়ার আপনি সেল করে ফেলেছেন, ইউ উইল নট বি এবল টু সেটেল। সো তখন ইমপ্লিকেশন গুলো কি কি, এন্ড এই সময় ক্ষেত্রে আপনার রেগুলেটরি অনেক ব্যাপার চলে আসে, সেই জিনিসগুলো আমরা আমাদের পার্টিসিপেন্টদেরকে নলেজটা আমরা দেওয়ার চেষ্টা করি। And final module, the 20th module and session 25, which is the last one, যেখানে আমরা, আপনি হয়তো অনেক ভালো অ্যানালিসিস করেন পোর্টফোলিও, we have seen a lot of people coming from a very good background, very good CGP and all these things, but they are not being able to perform in the company because they lack in their personal and social etiquettes, corporate etiquette, এই জিনিসগুলো কারণে অনেক সময় আপনি কোম্পানিতে খারাপ করেন, despite having আপনার যে কোয়ালিটি। And also day to day, not just for getting a job, for running the business, আপনার বিজনেস জেনারেট করা, আপনার ইভেন ধরেন আমি ওই যে ভ্যালুয়েশনের কথা বললাম, সেখানে আপনার কোম্পানি ম্যানেজমেন্ট মিটিং করতে হয়, তো আপনাকে নেটওয়ার্কিং করতে হবে টু গেট অল দিস ইনফরমেশন। আপনার কন্টিনিউয়াস নেটওয়ার্কিং এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফ্রম ডে ওয়ান, ইনফ্যাক্ট ফ্রম ডে নেগেটিভ, আপনি যখন ইউনিভার্সিটিতে আছেন তখন থেকেই আপনার নেটওয়ার্কিং স্ট্র্যাটেজি গুলো করতেন, ডিফারেন্ট লেভেলে ডিফারেন্ট রকম নেটওয়ার্কিং স্ট্র্যাটেজিস আছে। And on every time you are negotiating with somebody for job, for salary increment, for getting the customer on board, maintaining that customer, communicating your strategies with the broader stakeholder of the company, your board, you are always negotiating, continuous basis you are negotiating. And then obviously for job related, we'll focus on CV and cover letter writing and interview strategy. This is someone from a multinational company, at a multinational MNC bank, প্রায় 10 বছর ধরে কাজ করছে and have done these things successfully. তো উনি এটা করাবেন, and also I will moderate in this. I will chip in
মাঝে মাঝে এখানে হয়তো I think I should. So ultimately, so we do focus on this session, like focusing on this networking and also interview strategies আমরা এখানে focus করব. So this is the full course, quite a broad course, 20টা module, 25টা session. It will cover almost 6 months, but you will learn a lot. It will be a very, very unique one. And I'm sure at this moment in Bangladesh, nobody come up with such a thing and such practice focus. And এইখানে যে ভ্যালুটা পাওয়া যাবে, that is extremely high. Obviously, I am sure the affordability wise, people will not be able to pay with such value. So I try to make it like point যেখানে হয়তো it অ্যামাউন্টটা যাতে রিজনেবল হয়, কারণ এখানে যদি আপনি দেখেন দ্য কোয়ালিটি অফ দ্য পিপল যে ভ্যালুটা দিচ্ছে ইট ইজ এক্সট্রিমলি হাইলি ভ্যালুয়েবল। তো এখানে আমরা যে সেগমেন্টটা করেছি, সো প্রাইস উইল বি, টোটাল কোর্স ফি উইল বি 50,000, 50,000 ফর 6 months, বাট দেয়ার উইল বি অ্যান আর্লি বার্ড ডিসকাউন্ট। জুন 3 এর মধ্যে আপনি যদি আপনার কনফার্ম করেন তাহলে এখানে 20% ডিসকাউন্ট দিয়ে 40,000 will be the total price of the whole session. Obviously there will be options to pay via installment. So আপনি প্রথম পেমেন্টটা 10,000 এবং পরবর্তীতে আপনার another 30,000 আপনি 5টা ইনস্টলমেন্টে আপনি দিতে পারবেন। সো 5 multiplied by 6,000, সো 5টা 6,000 করে আপনি 5 মাসে দিলেন, প্রথম পেমেন্টটা দিলেন আপনি 10,000, এইভাবে করে আপনি পেমেন্ট দেওয়ার অপশনটা থাকবে। আর যারা কোয়াইট এক্সপেরিয়েন্স, হয়তো কেউ হয়তো ব্যাংকে কাজ করছে, ক্যাপিটাল মার্কেট সম্পর্কে জানতে চায়, কেউ ক্যাপিটাল মার্কেটে কাজ করছে, হয়তো ট্রেজারি সম্পর্কে জানতে চায়, তো কেউ যদি কোনো পার্টিকুলার সেগমেন্ট করতে চায়, এনি পার্টিকুলার সেগমেন্টে জয়েন করা যাবে। সো এনি পার্টিকুলার সেগমেন্টে যদি কেউ জয়েন করতে চায়, তো ওই সেশনে বা এনি কয়েকটা সেশনে যদি কেউ জয়েন করতে চায়, সেই অপশনও আছে। ফর দ্যাট পার সেশন কস্ট উইল বি 3,000. So that's all from me. So if you have any queries, you can comment and you can ask queries. So I'll be happy to have a call with you and answer your queries as well.